ঈদের সময় আমি কোনো কিছু মুখে নিতে পারি না, তখন মনে হয় বাবা মা কোথায় আছে। আমি ছোট থেকেই বড় হয়েছি, একটা জিনিস খুব কষ্ট পাই যখন আমার ঈদটা আসে। আপনার নাম কি? রসনারা বেগম। রওশনারা। আপনার বাবার নাম? আব্দুর রশিদ। মায়ের নাম? মাফিয়া বেগম। বাবা কি কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। আর মা? মা চকলেটের কারখানায় কাজ করত। এটা কি ফরিদপুরেই? না, ঢাকাতেই থাকতাম আমরা, ঢাকাতেই লালবাগ থাকতেন। কেল্লার মোড়। আপনার ঠিকানা বলছেন আপনি ফরিদপুর না? জি। সব বিস্তারিত মন খুলে বলবেন কি হয়েছে। হ্যাঁ, আপনি ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ না, এতদিন তো আপনার একটু মোবাইলে দেখছি, এজন্য আজকে সামনে সামনে কিন্তু একটু ভয়ঙ্কর নাকি? না, মন খুলে বলেন কি হয়েছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আপনারা জানেন যে আপন ঠিকানা মানেই হচ্ছে পরিবারে ফিরে যাওয়ার অনুষ্ঠান। যারা ছোটবেলায় হারিয়ে গেছেন তাদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবারে ফেরাই এবং আপনাদের দোয়াতে আমরা 450 ক্রস করে গেছি বিগত 4.5 বছরে। ছেলে মেয়ে পরিবারে ফিরেছে। এই সংখ্যা হয়তো 500-র কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায় তো 500 হয়তো বা ক্রস করে যাবে। আমরা খুব আল্লাহর নাম নিয়েই বলবো যে খুব আত্মতৃপ্তি নিয়ে বলতে পারবো যে আমাদের এই জীবন দশায় আমরা 500 জন ছেলে মেয়ে যারা পরিবার থেকে হারিয়ে গিয়েছিলেন, শিকড় থেকে হারিয়ে গিয়েছিলেন, তাদেরকে আমরা শিকড়ের সন্ধান দিতে পেরেছি। আপনারা অনেকেই বলেন যে এটা একটা মহৎ কাজ, আমিও বিশ্বাস করি এটা একটা মহৎ কাজ এবং ইট শুড বি রিওয়ার্ডেড। সেই জায়গাটা থেকে আমি সবসময় বলি যে আল্লাহ যেন আমাদেরকে রিওয়ার্ড দেন। এছাড়া আমার কারো কাছ থেকে আসলে কোনো প্রত্যাশা নাই যে এই জায়গা থেকে আমার রিওয়ার্ড আসা উচিত। নো, নেভার। আল্লাহ যদি একটু মাফ করেন আমাদেরকে, তাহলে আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সার্থকতা। এখন কথা হলো, আপনি যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান দয়া করে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানি। আপনার নাম কি? নামটা বলেন। রেখা। রেখা। জি। রেখাটা কি বাপ মায়ের দেয়া নাম? না। বাপ মায়ের দেয়া নামটা কি? রসনারা বেগম। রওশনারা। হ্যাঁ, আপনার বাবার নাম? আব্দুর রশিদ। রশিদ। মায়ের নাম? মাফিয়া বেগম। মাফিয়া বেগম। ওকে, আপনার ঠিকানা বলছেন আপনি ফরিদপুর না? জি। ফরিদপুর ছাড়া কিছু মনে নাই? কোনো গ্রামের নাম, থানার নাম? না। থাকার নাম কিচ্ছু মনে নাই। বাবা কি কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। আর মা? মা চকলেটের কারখানায় কাজ করত। এটা কি ফরিদপুরেই? না, ঢাকাতেই থাকতাম আমরা, ঢাকাতেই লালবাগ থাকতেন। কেল্লার মোড়। লালবাগ কেল্লার মোড়ে থাকতেন। গল্পটা বলেন তো কি হয়েছে একবার প্রথম থেকে। আমি তখন, আমার বয়স তখন 6 বছর। তো তখন মনে করেন আমার মা নান তখন চকলেট কারখানায় কাজ করত। তো আমি এক সময়, সেটা ঈদের দিন ছিল না ঈদের পরের দিন ছিল আমি বলতে পারি না, বাট আমার মনে নাই। তো একদিন আমার পাশের এক আন্টি ভাড়া থাকতেন, উনি পরে বলতেছে আমার আম্মুকে যে ভাবি আপনার মেয়েকে নিয়ে আমি আমার মার বাসায় বেড়াতে যাব। তা আমার মা তখন বিশ্বাস করে বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যান। তারও আবার ছোট একটা মেয়ে ছিল সাথে। তো ওনার রিক্সায় করে উনি আমারে নিয়ে গেছে ঠিকই, আমারে আর তার মেয়েরে বসে ও তার মার সাথে কথা বলতেছিল। পরে এখন ওই রিক্সায় করে আবার সে কোথায় যেন গেল, যাওয়ার পরে এখন আপনার ওই রিক্সা ছেড়ে দিয়া এই টেম্পুতে উঠছে। আপনি সাথে ছিলেন? হ্যাঁ, আমি রিক্সাতেই ছিলেন। হ্যাঁ। তো ওইখান থেকে পরে যে টেম্পু ঠিক করলো, তা ওনার মেয়ে আর আমারে ওই টেম্পুতে উঠালো। উঠানোর পরে আমি বেশ কতখানি দূরে আসছি, তখন বেশি দূরে বলতে জানি না, এই আপনার মতিঝিল তখন থানা ছিল, মতিঝিল থানা বলে তখন। তো ওইখানে সে থামছে, ওই ওইখানে থামছে গাড়িটা। তো পরে ওখানে থামলে পরে তা আমি ওনারে বলছি যে আন্টি আমার খিদা লাগছে, বিকাল হয়ে গেছে। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে তুই এখানে দাঁড়া, আমি তোর জন্য চিপস নিয়ে আসি। এইটা বলে তখন উনি চলে গেছে, পরে আর উনি আসে নাই। তো ওইখান থেকে মনে করেন যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, উনি তখনও আসে নাই। ওহো। মাগরিবের আজান, তখন তো আমি বুঝতাম না, তখন বয়স 6 বছর ছিল, বুঝি না। তো দেখছি যে পুরো অন্ধকার, আজান পড়তেছে। পরে পাশে যে দারোগা না পুলিশ ওনার বলে,
তো ওনারা বলতেছে তুমি এখানে কান্দো কেন? তো আমিও সব কিছু বললাম যে আমাকে এরকম একজন আইন রেখা গেছে। আচ্ছা, তারাও আমার সাথে অনেক ঘোরাঘুরি করলো, ওনারাও খোঁজাখুঁজি করছে, কিন্তু দেখে যে কোনো খবর নাই। তখন এশারের আজান দিয়ে দিছে। পরে ওনারা আমারে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে অনেকে খোঁজাখুঁজি করছে, পায় নাই। পরে ওনারা ওই থানাতে আমারে 2-3 দিন রাখছে। রাখার পরে তো দেখে যে অনেকেও যে পুলিশ তো অনেক খাবার থাকে না, তো আমি অনেক খিদায় কান্দাকাটি করি, অনেক সময় মার খাই, কেউ মার দেয়, কেউ বিস্কিট দেয়, তো আমার পেটের খিদা কমে না। তো ওই থানারে ওসি ছিলেন যিনি আমাকে নিয়ে বড় করছে, উনি ওই দারোগায় ওই ওসি সাহেবরে বলছে যে এরকমের আমার একটা মেয়ে পাইছি, তো এরকমের কান্দাকাটি করে, আমাদের এখানে তো খাবার তেমন একটা থাকে না। তো উনি আমারে ওই সাহেব আমারে নিয়ে গেছে তার বাসায়। তো তখন আমার পরনে ছিল হলুদ রঙের একটা কামিজ, আর স্যান্ডেল ছিল কি না আমি বলতে পারি না, আমার খেয়াল নেই। তো উনি বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার ওয়াইফের কাছে দিলেন, যিনি আমাকে বড় করছে, আমার খালাম্মা। তো ওনার কাছে দিছে, উনি যত্ন করে মানুষ করছে, ওই করছে এই আর কি, মায়ের ধরে বকা। তো যে কষ্টে বড় হয়েছি, আবার বলতে পারেন ভালো ছিলাম। মনে করেন একদিকে শাসনও করছে, আবার আরেক দিকে মেয়ের মতনও দেখছে। সব কিছু তো আর কি বলা যায় না, এটাই আর কি। তো ওনারাই পাইলা পুইলা বিয়ে দিছে। লেখাপড়া শিখি নাই, এটা আমি করতে পারি না, লেখাপড়া শিখি নাই, কারণ কাজ কামের মাঝে আর ওইটা হয় নাই। নিজেকে থেকে শেখেন নাই নাকি ওনারা শেখায় নাই? না, ওনারা 2-1বার চেষ্টা করছে, কিন্তু যে যখন দেখছে যে আমি কাজ কামে ব্যস্ত হয়ে যাই, তখন আমার পড়ায় মন থাকে না, তখন ওনারা আমারে বাদ দিয়ে দিচ্ছে পড়া, যে পড়া লাগবে না, কাজ কাম করো, কাজ কাম করলে ভালো হবে। তো এখন মনে করেন যে ওই পড়া বাদ দিয়া কাজ কাম করছি, কাজ কাম করতে করতেই বড় হইলাম। এখন তারাই বিয়ে শাদি দিছে, স্বামী ভালো, সবাই ভালো, কিন্তু সব জায়গায় একটা জিনিস কি, আমি সব কিছুতে আমার বাবা মারে খুঁজে পাই না। ঈদ আসলে মনে করেন যে স্যার ঈদের সময় আমি কোনো কিছু মুখে নিতে পারি না, তখন মনে হয় বাবা মা কোথায় আছে। আমি ছোট থেকেই বড় হয়েছি, একটা জিনিস খুব কষ্ট পাই যখন আমার ঈদটা আসে। ঈদের সময় আমি তাদেরকে খুব মিস করি, যে তারা ভালো খাইতেছে না ভালো পড়তেছে, এখানে খুব কষ্ট লাগে আমার। কিছু কিছু অপরাধ, কিছু কিছু ভুলের শাস্তি সারা জীবন ধরে আমাদের পেতে হয়, যে ভুলটা হয়তো আমরা করিনি, যে অপরাধটা আমরা করিনি। এবং এটার জন্যে সমাজ বা রাষ্ট্র কখনোই আপনাকে কম্পেনসেট করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। ধর্মের সার্থকতা এখানেই। আমি অনেকদিন আগে ডক্টর জাকির নায়েকের একটা বক্তব্য শুনেছিলাম যে একজন মানুষ একটা খুন করেছে, তার যে শাস্তি হবে, 100টা খুন করেছে তার একই শাস্তি হবে, ফাঁসি হবে, এর চেয়ে বেশি কিছু তো হবে না। কিন্তু কেবলমাত্র আল্লাহ চাইলে পারেন যে 100টা খুনের শাস্তি 100 বার ফাঁসি দেয়া, 100 বার মেরে ফেলা। তিনি জীবিতও করতে পারেন, মেরেও ফেলতে পারেন। এখন দেখেন ওনার লাইফে যে ঘটনাটা ঘটেছে, ওনার বাবা মার কাছ থেকে একজন প্রতিবেশী আন্টি নিয়ে গেলেন, এখানে বাবা মা সতর্ক থাকতে পারতেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরকম ঘটনা কি আমাদের সমাজে ঘটে না? অহরহ ঘটে। যে আন্টিতে এই ঘটনা ঘটিয়েছেন তিনি হয়তোবা ইচ্ছা করে করেননি, উনি হয়তোবা ওনাকে রেখে যেখানে গেছেন ওখানে হয়তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, হতে পারে, আমি গেস করছি, তারও হয়তো আর কোনো কিছু করার ছিল না। তো আপনি সমস্ত কিছু যদি এইভাবে মেলান, কাউকে আপনি অপরাধী করতে পারবেন না, কিন্তু ওনার জীবনে এত বড় একটা পেনাল্টি হয়ে গেছে। তো আপনি এটার জন্যে কমিউনিটি, সমাজ, যে সমাজে আমরা বসবাস করি বা রাষ্ট্রের কাছ থেকে কম্পেনসেট আদায় করতে পারবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার জীবন থেকে যে সময়টা চলে যায়, সেই সময়টাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? ধরেন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনি গাড়ি নিয়ে মুভ করছেন, পাশাপাশি আরেকটা গাড়ি বা আরেকটা রিক্সা
এসে আপনার গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? আপনি রাস্তার মধ্যে থেমে চিল্লাচিল্লি শুরু করলেন এবং অনেকক্ষণ ধরে আপনি চিল্লাচিল্লি করার পরে আপনার অপর সাইড থেকে যে আপনার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করেছে তার কাছ থেকে হয়তো ক্ষতিপূরণ আদায় করলেন। ক্ষতিপূরণ বলতে কি, আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে খুব একটা পার্টস, সেটার জন্য আপনি 5,000 টাকা জরিমানা, বা এটার জন্য আপনার যে পরিমাণ এনার্জি ব্যয় হলো, ধরেন আপনি পারলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে পারা যায় না। আপনার কি মনে হয় ওখানে আপনার লস হয় নাই? দুই পক্ষেরই লস হয়েছে সময়, এবং এই সময়ের কম্পেনসেট মানে কখনোই সম্ভব নয়। গুণীজনরা সবসময় একটা কথা বলেন যে জীবনের সবচাইতে দামি জিনিস হচ্ছে সময়। এই সময়টা রিটার্ন গেলে এটা কখনোই আর ফিরে পাওয়া যায় না। ওনার জীবনের, ওনার বয়স যদি এখন আমি ধরে নিচ্ছি আনুমানিক 35 বছর, 35 বছরের জীবনে যদি 5 বছর বয়সে ওনার পরিবার থেকে হারিয়ে গেছে, উনি অনেক কথা এখানে মুখ ফুটে বলতে পারেননি। সেটা হয়তো বা ওনার সার্কামস্টান্সেস থেকে সম্ভব না। ওনার 30 বছরের জীবনে ঘটন অঘটন যা ঘটেছে ওনার পরিবার ছাড়া, এটা কি কোনোভাবেই এই জীবন দশায় আর কেউ ওনাকে রিটার্ন দিতে পারবে? কখনোই পারবে না, এবং কখনোই সম্ভব না। কারণ এই 30 বছরের সাথে ওনার শৈশব জড়িয়ে আছে, ওনার কৈশোর জড়িয়ে আছে, ওনার সংসার জীবন জড়িয়ে আছে। উনি যেই জায়গায় হেঁটে হেঁটে আজকে চলে এসছে সেই জায়গাগুলোকে ডিলিট করা যাবে না, কোনো খারাপ কিছু ডিলিট করা যাবে না, সব কিছু নিয়েই ওনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এই শাস্তি আজীবন তাকে বয়ে বেড়াতে হবে, তাই না? তো সেখানে আমরা কিছুটা সময়ের জন্য হলেও চেষ্টা করি পরিবারে ফেরানোর জন্য। আর এবং আপনাদের কি মনে হয় যে আমাদের এখানে যারা পরিবারে ফিরে যান, অনেক পরিবারে ফিরে গেছেন, অনেকেই ভালো থাকেন না, অনেকেই সম্পর্কটাকে আগের মতো করে চর্চা করতে পারেন না, অনেকেই অনেক বড় রকমের ইমোশন নিয়ে আসেন যে আমি আমার মাকে ফিরে পেতে চাই, বাবাকে ফিরে পেতে চাই। কিন্তু যেই হারানোর পরে যেই বাবা যেই মাকে তিনি মনের মধ্যে পোষণ করে রেখেছিলেন, বাস্তবে ফিরে যাওয়ার পরে সেই বাবা সেই মাকে তিনি খুঁজে পান না। এই যে না পাওয়ার ব্যাপারটা, এটা কি আপনার মনে হয় বাবা মায়ের দোষ কিংবা সন্তানের দোষ? না, এই সময়ের দোষ। কারণ বাবা মা কিন্তু জন্ম দেওয়ার পরেই বাবা মা হয় না। বাবা মা সময়ের সাথে 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 মনের মধ্যে পরিণত হয়, সম্পর্কের মতো। যে কোনো সম্পর্ক যেমন সময়ের সাথে সাথে পরিণত হয় এবং সেটা বিভিন্ন ঘাত প্রতিঘাত বাঁক বিভিন্ন কিছুর মধ্য দিয়ে যখন একটা পরিণত জায়গাতে আসে, হ্যাঁ, একটা গাছের মতো, যদি আমি সহজ করে বলি, গাছটা যেভাবে ধীরে ধীরে পরিপক্ক হয়, সম্পর্কটাও ঠিক ওরকম। তো এই যে মাঝখানে 30 বছরের গ্যাপ বা 40 বছরের গ্যাপ, এই গ্যাপটার কারণে মনটা তো শিশু অবস্থাতেই থেকে গেছে। তো ফিরে গিয়ে সে যে বাবা মাকে খোঁজে, সেই বাবা মাকে সে বাবাও হারিয়ে গিয়ে একসময় পর মনের দিক থেকে পাকাপোক্ত হয়ে গেছে, মাও পাকাপোক্ত হয়ে গেছে, সন্তানও তো ওই যে আগের জায়গাটায় পড়ে আছে। সুতরাং এখানে একটা মারাত্মক রকমের মনোজাগতিক ক্ল্যাশ চলে, যেটা হয়তো বা সে এক্সপ্রেস করতে পারে না। সুতরাং সবসময় সুখকর হয় না। তো এই যে সুখকর হলো না, পেয়েও যে না পাওয়ার যে বেদনাটা, এটার ক্ষতিপূরণ কে দেবে? তো আসলে অনেক কমপ্লেক্স জায়গাগুলো। আমরা আসলে এই যে 15-20 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টার আপডেট ভিডিও করি আপনাদের জন্যে, বা সব কিছু মিলিয়ে আপনি শুধু দেখলেন বা ঠিক আছে আপনি পেলেন, এর পেছনের যে কনসিকুয়েন্সেসগুলো আপনি যদি ডিপলি চিন্তা করেন, যে ফ্যামিলি থেকে হারিয়ে গেছে একটা বাচ্চা, তারপরে তার মনোজাগতিক ঘটনাগুলো কি ঘটলো, এবং একই সাথে যে ফিরে গেল, ফিরে যাওয়ার পরে যে অ্যাডজাস্টেবল ব্যাপারটা, সেটাও কি সিনেমাটিক থাকে মানুষের জীবনে? এটা নিয়ে বিস্তর গবেষণা করা যেতে পারে। যাই হোক, আমরা আসলে খুব বেশি চিন্তা করলে আগাইতে পারবো না, এই জন্য খুব বেশি চিন্তা করার কথাও না করা হয়েছে। যাই হোক, আমাদের চেষ্টা করতে হবে, এই হচ্ছে মূল কথা, এবং পরিবারে ফেরানোর জন্য যতটুকু করা সম্ভব। আপনার মায়ের নাম কি? মাফিয়া বেগম। বাবার নাম? আব্দুর রশিদ। আপনার আসল নাম হচ্ছে রসনারা, তা না? জি। আচ্ছা, আপনার ভাই বোন ছিল? না, আমি তখন প্রথম ছিলাম। একটাই মাত্র মেয়ে, না? জি। আপনার মামা কি করতেন? চুরির কারখানায় কাজ করতেন। আর আপনার নানা? শ্যামের কারখানায় কাজ করতেন। মা ছিলেন চকলেটের কারখানাতে, না? বাবা রাজমিস্ত্রি। জি। আপনারা থাকতেন টঙ্গের ঘরে, লালবাগ এলাকায়। জি জি। মতিঝিল থানার পুলিশ অফিসার আপনাকে মূলত পায়। জি। ঠিক আছে। আপনার যে কপালে যে কাটা দাগটা আছে, এটা কি আপনার ফ্যামিলি জানে? না, আমার বাবা মা? হ্যাঁ, জি জানে। কেমনে হয়েছিল তারা জানে এটা? না, আমার আম্মু বলতে পারে, কিন্তু আমি বলতে পারি না। ওকে, ফাইন, তাহলে উনি বলবে, ঠিক আছে? আচ্ছা, উনি সবসময় একটা কথাই বলতো যে, মা তুই যেখানে থাকোস, তোর এই কপালের কাটা দাগটা দেখলে আমি তোরে চিনবো। আচ্ছা, এখন দেখা যাক চেনে কিনা। আজকে তো আমরা দেখালাম না, যদি চেনে তাহলে হয়তো। ঢাকা লালবাগের মোল্লার মোড়ে ভাড়া থাকতেন ওনার পরিবার, ঢাকা লালবাগ মোল্লার মোড়। আমরা জানি না আজও ওখানে আছে কিনা, যেহেতু নানা মামা এরা সবাই মোটামুটি আশেপাশেই ছিলেন, না? জি। ফরিদপুর হচ্ছে ওনাদের বাড়ি। বাবা রাজমিস্ত্রি ছিল। একটু চেষ্টা করি আমরা সবাই। আর কিছু বলবেন না? সব বলছেন? না। সব বলতে পারছেন? আপনার স্বামী কি করে? রঙের কাজ করে। রঙের কাজ করে। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে মাদ্রাসায় পড়ে। ঢাকায় থাকেন আপনি? জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এর চেয়ে বেশি কিছু আমরা আর না জানি।
কারণ এর এর যে স্টোরি সেটাতে আমি যদি একটু স্ক্রুটিনাইজ করেও সব কিছু বলা শুরু করবে মন খুলে, সেটা হয়তো আমাদের আপন ঠিকানায় কোনো কাজে লাগবে না, কিন্তু ওনার জীবন হয়তো বা অনেক জটিল হয়ে যাবে। থাক, আমরা যা পেয়েছি, যতটুকু পেয়েছি ততটুকু নিয়েই আমরা ওনার পরিবার খুঁজবো, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।